আপনারা জানেন যে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার যে একটা বিপ্লব ঘটিয়েছিল, আন্দোলন হয়েছিল, এখানে যারা সেই সময়কার ফ্যাসিস্ট দলের যে সমস্ত দোসর ছিল এবং তাদের নেতাকর্মী, তারা নির্বিচারে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছে, গুলি চালিয়েছে। তো আমরা জানি যে আশুলিয়া থানায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো আমরা এখানে জয়েন করার পর থেকেই আমরা যারা এই সমস্ত ছাত্র জনতাদেরকে নির্মমভাবে মেরেছে তাদেরকে ধরার জন্য, অ্যারেস্ট করার জন্য, বিচারের আওতায় আনার জন্য আমাদের যে চেষ্টা, মানে অভিযানের যে চেষ্টা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা আজকে বিকেল আনুমানিক 4:15 সময় ভাদাইলের রাজু আহমেদ, তার বাবা চান মিয়া, সেই সময়কার থানা আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা জেলা উত্তরের সহপাঠ শিক্ষা চক্রের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি যে এটাতে সক্রিয়ভাবে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন এবং আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে এবং আমরা অনেক ছবি দেখে আমরা নির্ণয় করতে পেরেছি যে তার হাতে পিস্তল ছিল, সে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে এবং কিছু কিছু বক্তব্য রয়েছে যে আমরা এখানে মরতে আসিনি, আমরা এখানে ছাত্রদেরকে মারতে এসেছি, এরকম বক্তব্যের ভেতরেও তাকে দেখা গেছে। সুতরাং এরকম সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে, এগুলো আমরা মার্ক করছি। আস্তে আস্তে আমরা সবাইকে গ্রেপ্তার করব এবং আমরা দিনরাত পরিশ্রম করে এদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা যে আছে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সবাইকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের আওতায় নিয়ে আসবো। বিষয়টা হচ্ছে ভাই, আপনি বললেন যে নির্বিচারে গুলি চালিয়েছে, এগুলো তো কি আপনারা কি এরকম তথ্য পেয়েছেন বা গুলি বা পিস্তল? হ্যাঁ, আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখেছি, সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরিহিত অবস্থায় পিস্তল নিয়ে সামনের দিকে ছাত্রদের দিকে আগায় যাচ্ছে, এরকম সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে এবং সেটা দেখে আমরা তাকে মার্ক করেছি। পিস্তলকে উদ্ধার করতে পারছেন কি না? পিস্তল এখন আমাদের যেহেতু রিমান্ডে নিয়ে আসার পরে এখন আমরা ব্যাপক জিজ্ঞাসা করেছি, এখন পর্যন্ত সে স্বীকার করে না যে কোন জায়গায় ইয়েটা রাখছে, তবে রিমান্ডে নিয়ে আসার পরে আমরা আশা করি যে তার সাথে অনেকে সহকারী হিসেবে বা সেও অন্যদের সহকারী হিসেবে যে কাজ করছে, আমরা একাধিক গ্রুপ ফটো দেখছি, এদের সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত মানে নিশ্চিত করতে পারছেন কিনা? আরেকটা ব্যাপার আছে ভাই, আমাদের দেখেন যে প্রতিদিন হয়তো আমরা আপনাদের ডাকি না বা ব্রিফিং করি না, কিন্তু গতকালকেও কিন্তু আমাদের একটা গ্রেপ্তার আছে। তারপরে প্রতিদিনই 2-1 করে কিন্তু প্রতিদিনই ধরা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রায় 180-90টার মতো আমাদের গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকেই পলাতক রয়েছে এবং কেউ কেউ হয়তো শোনা যায় যে দিনের বেলায় ওই এলাকায় ঘুরছে, সাথে সাথে আমরা পাঠিয়ে দিই, সেটা রাত 1টা হোক, 2টা হোক বা দিনের বেলা হোক, সেই সময় তারপরে যাওয়ার পরে মানে হয়তো তাকে পাওয়া যায় না। কিন্তু মূলত যে আমাদের যে মানে তাদের গ্রেপ্তারের যে চেষ্টা, সেটার কিন্তু কোনো ঘাটতি নাই। হয়তো আমরা আরেকটা ব্যাপার বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে আর বাইপাইলে বা থানার আশপাশে ব্যাপক গোলাগুলি হয়েছিল, এই যে ওনাকেও যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যে গ্রেপ্তার, সেখানেও অস্ত্রের একটা ব্যাপার আপনারা বললেন। অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো অস্ত্র উদ্ধারের তথ্য পাইনি। এখন অস্ত্র উদ্ধারের জন্য আমরা যে চেষ্টাটা, কারণ এইগুলো অস্ত্র হয়তো যদি কোনো পিস্তল থাকে সেটা যদি মাটির নিচে কোথাও পুঁতিয়ে রাখে, এই ক্ষেত্রে আমরা হয়তো সব জায়গা তো আর ওইভাবে খনন করতে পারি না, কিন্তু আমরা জিজ্ঞাসাবাদে আমরা রিমান্ডে নিয়ে আসার পরে আমাদের চেষ্টা কিন্তু রয়েছে। তবে যে করেই হোক আমরা অস্ত্র উদ্ধার করব, এটা আমরা আশাবাদী। এর আগেও তো দেখছি অস্ত্র উদ্ধার, ছাত্র আন্দোলনের পিস্তল মানে অস্ত্রবাজি করছে ওপেনে, তার ফুটেজ সব আমাদের কাছে আছে, রিমান্ডেও নিয়ে আসছেন, অস্ত্র উদ্ধার হয়নি। এখন পর্যন্ত তো পুরো এলাকায় তো আপনার আতঙ্ক, প্রত্যেকটা জায়গায় কিন্তু গুলি এখন মাঝে মধ্যে ফোটে, সে হোক বিএনপি হোক আওয়ামী লীগ। আপনারা এই অস্ত্র উদ্ধার করতে মানে কি কি বেগ পেতে হচ্ছে আমাদের আসলে? এখনই দেখেন যে সমস্ত ঘটনা ঘটেছে, যারা প্রথমে এই কবির সরকারের তার ধরেন, তারপরের দিন থেকে সে পলাতক,
হুট করে অস্ত্র নিয়ে বের করে ঝটিকা মিছিল, তারপর থেকে আর ওই এলাকায় ঢোকেনি। আরো অস্ত্র এবং বাজি সেই হয়েছে। সেই দিনে আমাদের অস্ত্র আইনে মামলা হয়েছে, এবং তখন আমরা সমস্ত থানার সমস্ত লোকজনকে নিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি রেড দিয়েছি। এরপরে যে ঘটনা সেটারও মামলা হয়েছে, মানে যতগুলো হয়েছে সবগুলো মামলা হয়েছে এবং সবগুলোরই কিন্তু গ্রেপ্তার রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা অস্ত্র উদ্ধার আমাদের হয়তো আমাদের মানে যে আছে সেই ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং অস্ত্র উদ্ধার আমরা করব, এটা নিয়ে আমরা আশাবাদী সর্বোচ্চ। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকের নামে মামলা আছে, কিন্তু মামলা থাকার পরও অনেকেই যে বললেন যে রাতে আসে দিনে থাকে না, এই ধরনের অনেকেই আছে এখনো যারা জামিন হয়নি কিন্তু মামলা আছে, তারা এখনো এলাকায় দিব্যি ঘুরে ঘুরে তবে বেড়াচ্ছে। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, চোখে পড়ে ব্যাপারগুলো। আমাদের মানে সব জায়গা থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে, সব জায়গা থেকে একটা নির্দেশনা রয়েছে, এজাহারভুক্ত আসামি হওয়াটা মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হলো কে অপরাধী আর কে অপরাধী না। যদি এজাহারভুক্ত আমাদের এখানে যাচাই বাছাই করে ধরতে হয়, শুধু এজাহারভুক্ত হলেই যে এলাকায় থাকলে তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ এখানে শত্রু পক্ষ করে অনেকেই একজন আরেকজনের নামের মামলা করেছে, সেগুলো আমরা গ্রেপ্তার করবো না। আমরা যাচাই বাছাই করব যে সে আসলে ছাত্র হত্যায় ছিল কিনা, তারপরে সেই সময়কার দোসরের মতো করে আচরণ করেছে কিনা, এইটাই কিন্তু আমাদের মূল ক্যাটেগরি। এতে যদি কেউ বাদ যায়, কেউ এজাহারভুক্ত আসামি ছিল না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে এর মধ্যে ছিল, হ্যাঁ, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব এবং সে চার্জশিটভুক্ত আসামি হবে, এটা আমি মানে ক্লিয়ারলি বলছি। এই মেসেজটা আপনাদের ক্লিয়ারলি বলছি। কিন্তু কেউ যদি এজাহারভুক্ত আসামি হয়েছে কিন্তু সে দোষর না বাইয়া না, কিন্তু তাকে আমরা হয়রানি করবো না, এটা আমাদের আমার সহকর্মী যে প্রশ্নটা করেছে এটা খুবই যথাযথ আপনি উত্তর দিয়েছেন। তবে আপনারা কি এই সুযোগটা কি আবার অপরাধীরা পাবে কিনা? কখনোই না। আমাদের সমস্ত বিচারের এই ক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী যে মামলাগুলো রয়েছে, এই মামলাগুলো থানা থেকে আইওরা আছে, আমরা মানে এসপি অফিস, আমি সার্কেল অফিস, এখান থেকে ডিআইজি অফিস থেকে মনিটরিং সেল আছে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আইজিপি স্যার স্বয়ং দেখছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মামলাগুলো নিয়ে আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে মিটিং হচ্ছে। সুতরাং এখানে আমাদের এজাহারটা আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয়টা হলো অপরাধী, এটাই আমরা এই অ্যাঙ্গেলে আগাচ্ছি। আরেকটা ব্যাপার একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার এখানে অবৈধ অস্ত্র তো আমরা মানে গল্প শুনছি, কিন্তু বৈধ অস্ত্রের যে একটা বিপুল পরিমাণ আছে শিল্পাঞ্চলে, এখন এই মুহূর্তে বৈধ অস্ত্র বলতে কিছু নাই। হ্যাঁ, বৈধ অস্ত্র, কারণ 5ই আগস্টে বলা হয়েছিল যে যার কাছে বৈধ অস্ত্র ছিল তারা থানায় জমা দেবে। হ্যাঁ, কিছু কিছু অস্ত্র নেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু যেগুলো যারা জমা দেয়নি সেগুলো কিন্তু অবৈধ ঘোষণা হয়ে গেছে। পরিমাণটা কি পরিমাণ অস্ত্র মানে জমা পড়েনি আসলে, এই বিষয়টা একটু জানতে চাই। এটার পরিসংখ্যানটা আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না, সারা দেশের হিসাবের সাথে একটু গরমিল আছে। আশুলিয়া থানা থেকে যে অস্ত্রগুলো খোয়া গিয়েছে, এই অস্ত্র উদ্ধারে আপনাদের তৎপরতা কিরকম? আমাদের এখন মধ্যে কোনো তথ্যই পাইনি যে আপনার কোনো অস্ত্র উদ্ধার করেছে থানার সরকারি অস্ত্রগুলো। না, আমাদের কিছু অস্ত্র ওই কিছু মানে এই অবস্থা উদ্ধার করা আছে, শুধু পরিত্যক্ত অবস্থায় কিছু পাওয়া গিয়েছিল। আমি এখন আপনি যদি লাস্ট আমি একটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাভার আসলে ধামরাই অঞ্চলে আপনার দায়িত্ব আছে যেহেতু, তো এই অঞ্চলে এই কটা মামলা হয়েছে এই 5ই আগস্টের পরে, এবং সেই মামলাগুলো সিআইডি এবং পিবিআই আমরা জানি যে অনেক যাচ্ছে, তো আসলে এখানে কতগুলো মামলা সিআইডি থেকে, যেমন আপনার এখানে কতগুলো মামলা আছে এবং এই মামলাগুলো চার্জশিটের কার্যক্রম আমাদের এই 3 মামলা থানায় সাভার, আশুলিয়া, ধামরাই 100+, হ্যাঁ, 103টার মতো হবে। তার মধ্যে থেকে মানে আশুলিয়া থেকে এবং সাভার থেকে 8টা আর হলো 12টা মামলা সিআইডি এবং পিবিআই এর কাছে চলে গেছে, এবং অবশিষ্ট মামলাগুলো এখন আমাদের কাছে রয়ে গেছে, আমরা তদন্ত করে যাচ্ছি, এবং আমরা পিবিআই এবং সিআইডির সাথে আমরা সমন্বয় করে যে কারা আসলে কোন অপরাধী সেটা সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য আমাদের এখন মানে তদন্তগুলো টেকনোলজি বেসড হচ্ছে। এই মামলাগুলো চার্জশিটের কার্যক্রম কবে থেকে শুরু হবে? এখন আমাদের উপর থেকে যখন নির্দেশনা আসবে, আর আমাদের এখনো যেহেতু আমাদের লাশ উত্তোলনের প্রসেসগুলো মানে সবে মাত্র শেষ হলো, পোস্টমর্টেম রিপোর্ট আমরা হাতে পাবো, তার পরবর্তীতে আসামিগুলো মার্ক করব, এর পরবর্তীতে আমাদের শেষ হলে ইয়েগুলো হলে হবে। এখানে দেখা যায় যে মাঝে মাঝে আমরা শুনতে পাই যে বিভিন্ন স্থানে পিবিআই থেকে এখানে আসামিগুলো ধরে নিয়ে যায় এখানে, তো এই ধরনের কোনো তথ্য কি আপনারা কি জানেন বা সেটা তো আলাদা অর্গানাইজেশন, হ্যাঁ, এখন তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে পিবিআই হেডকোয়ার্টার্স থেকে যে
নিরপরাধী লোক যেন আসামি জারমুক্ত হলেও যাচাই বাছাই করে ধরবে, কারণ নিরপরাধী অনেক লোক শত্রুতা করে কেউ কেউ নাম ঢুকিয়ে দিয়েছে সে সময়, এগুলো না ধরার জন্য বলা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।